মর্নিং সবাইকে অনেক স্বাগত। শুরু করে দিচ্ছে এডুকেশন অনলাইন, তোমাদের সেই অনলাইন ক্লাসরুম যেখানে প্রচুর বিষয় তোমরা কিন্তু জানতে পেরেছো সেগুলোই যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। তার পাশাপাশি গল্পের ছলে আরও কত নতুন কিছু জানতে পেরেছো বলো তো। এই অনলাইন ক্লাসরুম কিন্তু আমাদের পড়ুয়া বন্ধুদের কাছে ভীষণ জনপ্রিয়। তো আজকেও তোমরা উপস্থিত রয়েছো। আজকে ক্লাস 9-এর ভূগোল নিয়ে হবে তোমাদের সঙ্গে আলোচনা, এবং তোমাদেরকে পড়ানোর জন্য সরাসরি আমাদের অনলাইন ক্লাসরুমে কিন্তু উপস্থিত রয়েছেন স্যার ওয়াসিম মণ্ডল। অনেক স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার স্যার, আজকে আপনি কি পড়াচ্ছেন? আজকে আমি ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসম এই চ্যাপ্টারটাই পড়াবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো পড়ানোর আগে দু একটা কথা বলে নিতে। অবশ্যই। সেটা দু একটা কথা বলতে, আজকে আমি খুবই আনন্দিত, উচ্ছ্বসিত বটে যে এত বড় একটা প্ল্যাটফর্মে অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি। তো সেই কারণে আপনাদের অনুষ্ঠান এই চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি, আমার বাবা মাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি তার সঙ্গে সঙ্গে আমার পরিবার, আমার ওয়াইফকে ধন্যবাদ জানাচ্ছি সে আমার পাশে থাকার জন্য। এবং এই অনুষ্ঠানে এসে আমার ছোটোবেলার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সকল স্যার ম্যাডামদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের ভালোবাসা জানাচ্ছি। যদি তারা না থাকতেন তাহলে আমার মতো প্রথম জেনারেশনের ছাত্র এই জায়গায় কখনো পৌঁছাতে পারতো না বা পৌঁছানো সম্ভব ছিল না। সমস্তই তাদের আশীর্বাদ। আমি আমার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাইছি, পাড়ার বন্ধু এবং বিশেষ করে কলেজ লাইফের বন্ধু সুখেন মণ্ডল, অনির্বাণ রায়, তারপরে আরও বলতে হয় বিশেষ করে কিছু কিছু বন্ধু যারা আমার সুখ দুঃখের সঙ্গে থেকেছে, তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। সবার প্রথমে আমি আমার স্টুডেন্টদের বলবো যে পৃথিবীতে কোনো কিছু কঠিন পরিশ্রম ছাড়া পাওয়া যায় না, আর পাওয়া সম্ভবও নয়। তাই সাফল্যের একমাত্র চাবিকাঠি কঠিন পরিশ্রম। আর শিক্ষা গ্রহণ হবে অবশ্যই ভালো মানুষ হওয়ার জন্য। প্রচুর টাকা ইনকাম করা সেটা মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত নয়। যাই হোক, আজকে আমি তোমাদের পৃথিবীর গতিসম বলে ভূগোলের যে 9-এর দ্বিতীয় চ্যাপ্টার আছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করছি। মানে আমি আজকের এটা একটু তোমাদের জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, ম্যাডাম আমরা সবাই দেখেছি যে সকালবেলা উঠলে সেটা পূর্ব আকাশে সূর্য ওঠে এবং সারাদিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়। তো এই ঘটনাটা যদি আজকে 2020 সাল না ভেবে যদি আমরা ভাবতাম আমরা আছি আজকে 3000 বছর পিছিয়ে, তাহলে 3000 বছর পিছিয়ে এরকম একটা সময় যদি আমরা এরকম ঘটনা দেখতাম, তাহলে আমাদের সবার মনে হতো যে আমরা স্থির আছি। যেহেতু সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে সূর্যই হয়তো গতিশীল। এবং এই ধারণাটা কিন্তু হওয়াটাই অতি বাস্তব। তা তখনকার মানুষদেরও এই ধারণাটাই হয়েছিল যে পৃথিবী একদম স্থির, সূর্যসহ অন্যান্য সব গ্রহ নক্ষত্র তারা গতিশীল। তো এই যে ধারণাটা তারা করেছিল, এই ধারণাটাকে বলা হয় পৃথিবীকেন্দ্রিক ধারণা বা জিওসেন্ট্রিক কনসেপ্ট। পৃথিবীকেন্দ্রিক ধারণা বা জিওসেন্ট্রিক ধারণা। এই ধারণার বশবর্তী হয়ে তখনকার বিভিন্ন দার্শনিক, যেমন অ্যারিস্টটলের কথা বলতে পারি, হোমারের কথা বলতে পারি, আমরা ক্লডিয়াস টলেমির কথা বলতে পারি, তারা সবাই বলেছিল যে পৃথিবী স্থির আর সব কিছু ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে সবাই ঘুরছে। কিন্তু বাস্তবে যখন মানুষের আরও ধ্যান ধারণার বদল হলো, তখন ইউরোপের নবজাগরণের সময়, তার আগেও এই বিষয়ে একটা খুব দারুণ অবদান রেখেছেন। সেটা হচ্ছে আমাদের মানে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী, সেটা হচ্ছে আর্যভট্ট। তিনি
499 খ্রিস্টাব্দে প্রথম বলেন না এই কথা ঠিক নয়। পৃথিবী ঘুরছে এবং অন্যান্য গ্রহগুলোও ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। এই যে ধারণা, এই ধারণাটা আসলো, সেটাকে বলা হয় সূর্যকেন্দ্রিক ধারণা। তো সেই সূর্যকেন্দ্রিক ধারণার আরও পরবর্তীকালে আরও তার উন্নতি ঘটলো। ঠিক, সেটা হচ্ছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, যাকে বলা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, যাকে বলা হয় কোপার্নিকাস। তিনি এই সম্বন্ধে আরও বিস্তারিত বললেন যে পৃথিবীর দুই ধরনের, মানে পৃথিবীর গতি সম্বন্ধে প্রথম ধারণা দিলেন এবং আরও ক্লিয়ারিফিকেশন করলেন। তারপরে তো প্রিন্সিপিয়া গ্রন্থে আমাদের স্যার আইজাক নিউটন প্রিন্সিপিয়া গ্রন্থে তিনি দেখালেন যে পৃথিবীর দুই ধরনের গতি আছে। একটা পৃথিবী তার নিজের কেন্দ্রের উপরে, সেটা পৃথিবীর নিজের কেন্দ্রের উপরে সে লাট্টুর মতো ঘুরছে, এই ধরনের গতিকে বলা হয় আবর্তন গতি সূর্যের সামনে। এবং এই ঘুরতে ঘুরতে সে কি করছে, একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে বছরে একবার ঘুরে আসছে, সেটাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এবার ঘটনাটা হচ্ছে এই দুই গতি ছাড়াও বলা হয়, বাস্তবে বলা হয় যে সূর্য স্থির, কিন্তু এই কথাও বর্তমানে কিন্তু মানে আরও সত্য উদ্ঘাটিত হওয়ার কারণে এখন বলা হচ্ছে যে সূর্য অন্যান্য গ্যালাক্সিগুলো সেগুলো আর স্থির নয়, সেগুলো হ্যাঁ সবাই ঘুরছে। তো আমাদের সূর্য আমরা যেটা প্রতিদিন সকালবেলা উঠতে দেখি, অস্ত যেতে দেখি, সেই সূর্য হচ্ছে একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় আকাশগঙ্গা। সেই আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত একটা অংশ, এবং সেই গ্যালাক্সিকে কেন্দ্র করে সূর্য 22 কোটি বছরে একবার পাক খাচ্ছে। অতএব এখন কিন্তু গতি পৃথিবীর সঙ্গে বলতে গেলে দুটো গতির সঙ্গে সঙ্গে এই গতিটার কথাটাও আমরা একটু বলবো, যেটা হচ্ছে সূর্যকেন্দ্রিক যেটা গতিটা। আচ্ছা, আজকে আমি প্রথমে আসি আবর্তন গতি। আচ্ছা, আবর্তন গতি বা আহ্নিক গতি কাকে বলবো? দেখো তাহলে আবর্তন গতি বা আহ্নিক গতি। আচ্ছা, আবর্তন গতি কাকে বলে যদি সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে পৃথিবী একটা তার কাল্পনিক অক্ষের উপরে লাট্টু, ঠিক দেখেছো তোমরা, ঠিক লাট্টুর মতো সূর্যের সামনে এক পাক ঘোরে কত সময়? 24 ঘন্টা, অর্থাৎ 360 ডিগ্রি ঘোরে। অর্থাৎ আমি যদি কোনো একটা জিরো থেকে শুরু করি, আবার এসে সেই জিরোতে এসে পৌঁছাবো, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরবে। এই ধরনের গতিকে বলা হচ্ছে আবর্তন গতি। কি বলা হচ্ছে? আবর্তন গতি। আচ্ছা, এই আবর্তন গতিকে আমরা আহ্নিক গতিও বলি। আবর্তন গতিকে কি গতি বলি? আহ্নিক গতি বলি। কেন আহ্নিক গতি বলি? আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। আহ্নিক গতি যে গতি বলি এই কারণেই যে আহ্নিক গতি এই কারণেই আমরা বলি যে আহ্ন কথার অর্থ হচ্ছে দিন, অর্থাৎ এই আবর্তন গতির ফলে ক্রমান্বয়ে পৃথিবীর দিন ও রাত্রি সংগঠিত হয়। এই দিন ও রাত্রি সংগঠিত হওয়ার কারণে এই আবর্তন গতির আরেক নাম হচ্ছে আহ্নিক গতি। এই যেহেতু দিন আর রাত্রি সম্পূর্ণ হচ্ছে, একবার দিন হচ্ছে 50% পৃথিবীর অংশের দিন হচ্ছে, 50% রাত্রি হচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমে দিন ও রাত্রি আসছে। এই কারণে আবর্তন গতির আরেক নাম হচ্ছে আহ্নিক গতি। এবারে কথা হচ্ছে, একটা আবর্তন করতে পৃথিবী কত সময় নেয় সূর্যের সামনে, সেটা দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। একভাবে ব্যাখ্যা করতে পারি, সূর্যের সামনে এটাকে যদি পৃথিবী ধরি আমি, এটা সূর্যের সামনে যদি 360 ডিগ্রি ঘোরে, এই 60 ডিগ্রি ঘুরতে এই পৃথিবীর সময় লাগবে 24 ঘন্টা। এই সূর্যকে সামনে রেখে পৃথিবীর এক পাক ঘোরা, এই এক পাক ঘোরাকে বলা হবে সৌর দিবস বা সৌর দিবস বা সোলার ডে। কত সময় লাগছে? 24 ঘন্টা। আর একটা কনসেপ্ট হয় যেটা, আর আমরা আকাশে অসংখ্য তারা দেখি, সেই যে কোনো একটা তারার সাপেক্ষে পৃথিবী 360 ডিগ্রি ঘোরে। এই 360 ডিগ্রি ঘোরাটাকে নক্ষত্র সাপেক্ষে ধরলে তখন আমরা তাকে বলবো নক্ষত্র দিবস।
নক্ষত্র দিবস। এই নক্ষত্র দিবসের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে সৌরদিন বা সৌর দিবস নক্ষত্র দিবস অপেক্ষা বড়। কতটা বড়? 3 মিনিট বড়। কতটা? 3 মিনিট 56 সেকেন্ড। 56 সেকেন্ড। 3 মিনিট 56 সেকেন্ড বড়। এখন কথা হচ্ছে এই সৌর দিবস নক্ষত্র দিবসের থেকে কেন বড়? তার কারণ হচ্ছে দেখেন যে তোমরা দেখবে সেটা হচ্ছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তোমরা জেনে interesting। রাখো যে কেন 3 মিনিট 56 সেকেন্ড বড়। হ্যাঁ বড়। এটা এই কারণেই দেখো যে সূর্যকে সামনে রেখে, ধরো এটা সূর্যকে সামনে রেখে পৃথিবী এক পাক ঘুরল। আচ্ছা, এক পাক ঘুরলো মানে হচ্ছে 360 ডিগ্রি ঘোরা। এবার এই 60 ডিগ্রি ঘুরতে ঘুরতে এই পৃথিবীটা আবার তার কক্ষপথেও আগিয়ে যায়। তাহলে একদিনে সে 1 ডিগ্রি আগিয়ে যায়। একদিনে সে 1 ডিগ্রি আগিয়ে যাবে। যদি একদিনে সে 1 ডিগ্রি আগিয়ে যায় তাহলে 1 ডিগ্রির জন্য সময় লাগে 4 মিনিট। তাহলে আজকে ধরো এখান থেকে শুরু করেছিল, কিন্তু কালকে পৃথিবীটা কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে? এইখানে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ 1 ডিগ্রি আগিয়ে যাবে। তো 1 ডিগ্রি আগিয়ে যাওয়ার জন্য 4 মিনিট সময় লাগে। অতএব 3 মিনিট 56 সেকেন্ডের সঙ্গে 4 মিনিট যোগ করলে তার মানে 24 ঘন্টাই হয়। অতএব এই কারণেই নক্ষত্র দিবস অপেক্ষা সৌর দিবস বড়। তাহলে একটা তোমার কি বলবো, আবর্তন বা আহ্নিক গতি সম্পূর্ণ করতে সময় লাগছে হচ্ছে, তাহলে নক্ষত্র দিবস হিসেবে যদি আমরা দেখি সেটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর সূর্যের সাপেক্ষে যদি আমরা দেখি সেটা অবশ্যই 24 ঘন্টা। আচ্ছা, এটা গেল হচ্ছে যে কোন দিকে মানে কত সময় লাগে বা কোনো কিছু। এইবার আমরা আসি যে পৃথিবীর কত জোরে ঘুরছে, পৃথিবী যে আবর্তন করছে কত জোরে আবর্তন করছে। আমরা এই স্টুডিওতে যেহেতু কলকাতার খুব কাছাকাছি, আপনি ভাবলেও অবাক হবেন যে আমরা এখানে কিন্তু প্রায় 1440 কিলোমিটার পার আওয়ার ঘুরছি, কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না যে আমরা এত স্পিডে ঘুরছি। ধরুন আমরা যদি বাস বা ট্রেনে সফর করি, সেখানে যদি 100 কিলোমিটার বা 150 কিলোমিটার যদি বেগে, বা কেউ যদি 60 কিলোমিটার বেগেই বাইক চালায়, তাহলে তার পরিস্থিতিটা কি হয়? চোখ দিয়ে জল বার হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু আমরা এই কলকাতার বুকে 1514 কিলোমিটার পার আওয়ার্সে ঘুরছি, কিন্তু আমরা বুঝতেও পারছি না কেন এরকম হচ্ছে। কেন মনে মানে আমাদের প্রশ্ন আসতে পারে কেন এমন হচ্ছে। তাহলে এমন হচ্ছে এই কারণেই যে তোমরা যখন ট্রেন বা বাসে সফর করো তখন জানলার ধারে বসতে সবাই আমরা খুব পছন্দ করি। তোমরা জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে থাকো, বাইরের দিকে দেখো যে ওই দূরের গাছটা পেছনে চলে যাচ্ছে, বাড়িগুলো পেছনে চলে যাচ্ছে। তাহলে তুমি এর জন্য জানতে পারছো যে তুমি আগিয়ে যাচ্ছ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে পৃথিবী, এই পৃথিবী সঙ্গে সঙ্গে অন্য এদের পরিবারের যে গ্রহগুলো, আমরা প্রত্যেকটা পরিবারের লোক বলি বা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য বলি, তাহলে এই সৌরজগতের যে সদস্যরা রয়েছে তারাও ঘুরছে সবাই একই গতিতে। তাহলে আমাদের পক্ষে তো সবাই একই। আমরা যদি দুজনেই 100 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করি, এটা সম্ভব না। ধরা হলো যদি 100 কিলোমিটার বেগে, তাহলে আমাদের দুজনের দিকে তাকিয়ে, বা 4 জন যদি একসঙ্গে দৌড়াই, 4 জন যদি তাকিয়ে থাকি, তাহলে অবশ্যই মনে হবে যে আমরা সবাই স্থির দেব। যেহেতু আমাদের আপেক্ষিক কোনো স্মরণ বা আপেক্ষিক আগিয়ে পিছিয়ে যাওয়ার নেই, তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু যেহেতু পৃথিবীর সঙ্গে তাল মিলিয়েই ঘুরছে, তাহলে আমরা সবাই স্থির মনে হচ্ছে, এই একটা জিনিস। আচ্ছা, আর কি? আর হচ্ছে পৃথিবী যে ঘোরে, সেই ঘোরাটা একটা নির্দিষ্ট গতিতে ঘোরে। অর্থাৎ আমি কলকাতা যাচ্ছি, হঠাৎ যেতে যেতে হঠাৎ গ্রিন সিগন্যাল ছিল, লাল হয়ে গেল, তা আমাকে ব্রেক মারতে হবে। তাহলে ওই যে ব্রেক মারতে হলে আমার পেছনে যে বসে আছে সে হুমড়ি খেয়ে আমার গায়ে পড়বে। তাহলে এইরকম সমস্যা আছে। কিন্তু আমাদের পৃথিবী এরকম ব্রেক মেরে কখনো যায় না, আগায় না। বা হঠাৎ
10 কিলোমিটার বেগে যাচ্ছিল, হঠাৎ করে গতি হঠাৎ বেড়ে করে গেল। 50 কিলোমিটার বেগে আমি যাই একটু, এরকমও করে না। এর জন্য কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা যাচ্ছি, এইরকম একটা। আর একটা হচ্ছে আমরা পৃথিবীর তুলনায় ধুলোর মতো এত ছোট যে আমাদের পক্ষে এই গতি লক্ষ্য করা প্রায় অসম্ভব। সম্ভবই না। আচ্ছা, এবার হচ্ছে পৃথিবী কোথায় কতটা ঘোরে। আমরা যদি পৃথিবী যদি আঁকি, তাহলে পৃথিবী হচ্ছে অভিগত গোলাকৃতি। তোমরা আগের অধ্যায় যদি একটু পড়ে থাকো এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে বুঝবে অভিগত গোলাকৃতি। অর্থাৎ এই যে পরিধিগুলো আমরা যদি করি, সেই পরিধিগুলো ধীরে ধীরে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে দেখো পরিধিগুলো কমে গিয়ে উত্তর মেরুতে একটা বিন্দু হচ্ছে, দক্ষিণ মেরুতেও দেখো এসে একটা বিন্দুতে পরিণত হচ্ছে। তাহলে এই নিরক্ষরেখা থেকে এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর। তাহলে দেখতেই পাচ্ছ যে নিরক্ষরেখা থেকে হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে পৃথিবীর যে পরিধি ক্রমশ ছোট হয়ে আসছে। যে কোনো বল, আমি এই বলটার কথাই বলি, নিশ্চয়ই বলটার মধ্যখানের পরিধি সবচেয়ে বেশি হবে। অবশ্যই। তাহলে এই আস্তে আস্তে এই জায়গাটাতে একটা পয়েন্ট হয়ে যাবে, দেখো পয়েন্ট, নিচে উপরে পয়েন্ট হয়ে যাবে। তাহলে ঘটনাটা হচ্ছে এইবার মজার কথা হচ্ছে এই পুরো পৃথিবীর যেটা পয়েন্ট, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, যেটাই আপনি বলুন না কেন, তাকেও ঘুরতে হচ্ছে 24 ঘন্টায় এক পা। আবার এই নিরক্ষীয় অঞ্চলের যার পরিধি প্রায় সবচেয়ে বেশি 40,077 কিমি, কোনো বইতে 75 কিমি থাকতে পারে, থাকে দেখেছি। তো এই যে এত যে পরিধিতে, এটাকেও 24 ঘন্টা ঘুরতে হচ্ছে। তাহলে ঘটনাটা হচ্ছে, ধরুন আমি ABCD বলে 4 জনকে আমি বললাম তোমরা দৌড় প্রতিযোগিতা করো। আচ্ছা, দৌড় প্রতিযোগিতা তোমরা, এবার আমি ফিক্স করে দিলাম কন্ডিশন যে তোমাকে 1 ঘন্টার মধ্যেই এই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ করতে হবে। তুমি 1 ঘন্টা 1 সেকেন্ডও নিতে পারবে না, আবার 59 মিনিটও নিতে পারবে, তোমাকে 1 ঘন্টাই কমপ্লিট করতে হবে। এবং আমি একে বললাম, এ বলে যে আমার ছাত্রটি রয়েছে, তাকে আমি বললাম তুমি 1 ঘন্টায় তুমি যাবে, 1 ঘন্টায় যাবে এ কে বললাম 1 ঘন্টায় তুমি 24 কিমি যাবে। আচ্ছা স্যার, একটা ফোন নিই, তারপরে বি, সি এবং ডি তে আচ্ছা, আসবো। হ্যালো 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 হ্যাঁ হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? কে রয়েছো? আমার নাম অঙ্কন। হ্যালো? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো, কে হ্যাঁ, রয়েছে শোনা আমাদের যাচ্ছে? সঙ্গে? হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটা কম করো, টিভির ভলিউমটা মিউট করো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ আমার স্যারের কাছে কোশ্চেনটা হচ্ছে যে এই যে আর্নিক গতি বা বার্ষিক গতিটা, এটার কারণেই কি মকর সংক্রান্তি আর কর্কট সংক্রান্তিটা আমরা দেখতে পাই? আচ্ছা। ইভেন্ট গুলো যেগুলো পৃথিবীতে হয়, এগুলো কি আমরা আর্নিক গতির কারণে দেখি না বার্ষিক গতির কারণে দেখি? তুমি কোথা থেকে ফোন করছো? আমি পলাশি থেকে। পলাশি থেকে ফোন করছো, ঠিক আছে, তুমি ফোনটা রাখো, স্যার নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা, ঠিক আছে। আমি এই বিষয়টা আগে স্যার পড়িয়ে নিন, আমি তারপর তোমার অনেকটা, হ্যাঁ, তবু ওকে একটাই বললাম, এই মকর সংক্রান্তি যেটা সম্পূর্ণ হয় সেটা বার্ষিক গতি হয়। এইটুখানি টাইমে আমি সেখানে হয়তো যেতে পারবো না, ঠিক আছে? ঠিক তো আছে। পুরো এক কথায় উত্তরটা এটা। তোমার এক কথায় উত্তরই দরকার ছিল যে এই বিশেষ যে তুমি তিথিগুলোর কথা বলছিলে, সেগুলো আর্নিক গতির জন্য হয় না বার্ষিক গতির জন্য হয়, সেটা স্যার বলে বার্ষিক দিয়েছেন গতির ওটা জন্য- কিন্তু বার্ষিক গতির এটা জন্য হয়। যদি আমি যেতে পারি অতদূর আরো আলোচনা হবে। স্যার ব্যাখ্যাও দিয়ে দেবেন, আচ্ছা, ঠিক আছে? যাই হোক, এবার হচ্ছে, আচ্ছা যেটা বলছিলাম, এ 24 কিলোমিটার গতিতে দৌড়াবে। বি হচ্ছে, আমি ওকে বললাম যে তুমি 48 কিমি যাবে 1 ঘন্টাতে। সি কে বললাম তুমি 72 কিমি যাবে। আর ডি কে বললাম তুমি 0 কিমি যাবে, মানে কোনো কিছু তোমাকে যেতেই হবে। তাহলে একে প্রতি ঘন্টাতে 24 কিলোমিটারই যাচ্ছে, বেগে দৌড়াতে হবে। এটাই ওর গতিবেগ। হ্যাঁ, এটাকে তো আমরা 24, একে কত কত হচ্ছে বি এর 48, গতিবেগ 48 কিলোমিটার। 48, তাহলে
সির হচ্ছে 72 কিলোমিটার। আর এদিকে তো যেতেই হচ্ছে না, এটা জিরো। তাহলে এবারে আমি দেখো তুমি তোমরা সেটা যে পৃথিবী যেহেতু অবিগত গোলাকৃতি পৃথিবী, তাহলে যার পরিধি সবচেয়ে বেশি তাকে 24 ঘন্টা বেশি জোরে দৌড়াতে হবে। আর এ তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু এ তো বিন্দু, এদের কোনো স্মরণ নেই। এ তো বলবে আমি তো খুব ক্লান্ত ভাবে আমি মানে কি বলবো যাবই না আমি, তাহলে ও যাবেই না। এই কারণে এই নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর বা দক্ষিণে যাব আমাদের ধীরে ধীরে আবর্তন গতিবেগ কমবে, ঠিক আছে? যেমন আমি কিছু তোমাদের বলি, সেটা হচ্ছে এই নিরক্ষরেখা বরাবর প্রায় 1670 কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় পৃথিবীকে ঘুরতে হয়। সেখানে যদি আমি 6.5 ডিগ্রিতে যাই তাহলে মাত্র এত কিমি 666 কিলোমিটার দৌড়াতে হচ্ছে, আর জিরো এতে তো জিরো। তার মানে আমাদের বুঝতেই পারছি আমরা যে পৃথিবীতে আবর্তন গতি বা আহ্নিক গতি সব জায়গায় সমান নয়। এবার আমরা আসি যে এর পরের যে অংশটা, সেই পরের অংশটায় যেটা আমরা আসবো, যে আবর্তন গতি বা আহ্নিক গতি, এই আবর্তন গতি বা আহ্নিক গতি যদি না থাকতো তাহলে আমাদের কি ধরনের সমস্যা হতো, বা এই আবর্তন গতি বা আহ্নিক গতি ফলাফলটা বা এফেক্টটা কি। তাহলে আবর্তন গতি বা আহ্নিক গতির ফলে সবার প্রথমে যেটা আমাদের সুবিধা করছে, সেই আবর্তন গতি বা আহ্নিক গতি যেটা ঘটনাটা ঘটাচ্ছে, যে এটা যদি পৃথিবী ধরি তাহলে পৃথিবীটা যে অংশটা সূর্যের দিকে থাকছে সেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে, সরাসরি সূর্যের আলো পড়ার কারণে সেই অংশটায় আমরা আলোকিতভাবে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা দিন বলছি। আর ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ যে অংশটাতে আমরা আলো পাচ্ছি না সেই অংশটাকে আমরা বলবো রাত। তাহলে যদি সাপোজ এই যে যদি পৃথিবীর আবর্তন গতি বা বার্ষিক গতি কোনো কিছুই না থাকতো, তাহলে কিন্তু পৃথিবীর অর্ধাংশে সারা জীবনই দিন চলতো, আর পৃথিবীর অর্ধাংশে সারা জীবনই, মানে যতদিন পৃথিবী সৌরজগৎ আমাদের মহাবিশ্ব সব কিছু বাঁচবে ততদিনই রাত্রি চলতো। তাহলে ভীষণ বড় একটা সমস্যার সম্মুখীন হতে হতো। তাহলে এই একটা আবর্তন গতি না থাকলে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হতো। জীবজগৎই তো স্তব্ধ হয়ে যেত। হ্যাঁ, জীবজগৎই স্তব্ধ হয়ে যেত। সূর্যের আলো ছাড়া তো জীবনের অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই। এবার দ্বিতীয় একটা যে ঘটনাটা পৃথিবীর আবর্তন গতির কারণে দ্বিতীয় যে জিনিসটা ঘটে, সেই জিনিসটা ঘটে হচ্ছে আমরা যদি কেউ দীঘা বা পুরী বা গঙ্গার পাড়েও যদি কেউ ঘুরতে যায়, নদী বা সমুদ্রের পাড়ে, মানে আমাদের এই কলকাতার আশেপাশের যদি কোনো নদী বা সমুদ্রে, সব জায়গায় যদি উত্তরবঙ্গের কেউ যদি দেখতে যায় তাহলে সেটা তো সম্ভব নয় বা পাওয়া সম্ভব নয়। তাহলে যদি দেখে তারা দেখবে ক্রমান্বয়ে সমুদ্রটা একদম সেই যেখানে দোকানগুলো রয়েছে, দীঘায় যদি কেউ ঘুরতে গেছে, ক্রমান্বয়ে কোনো একটা সময় দেখবে যে জলের একদম পুরো ঢেউগুলো ওই ব্যারিকেড পার করে এসে একদম ফুটপাতের মধ্যে পড়ছে কোনো একটা সময়। আবার কোনো একটা সময় দেখা যাচ্ছে 1 কিলোমিটার দূরে গিয়ে আমাকে স্নান করতে হচ্ছে। আমরা স্নান করতে খুব দীঘাতে গিয়ে ভালোবাসি। তাহলে এটা কেন হচ্ছে? এই ঘটনাটাকে, অর্থাৎ সমুদ্রের জল ফুলে ওঠা আর নেমে যাওয়া, এই ঘটনাকে বলা হয় জোয়ার ভাটা। এই জোয়ার ভাটা কিন্তু সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি আছে বলে। কি ঘটনা? আমাদের পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেই উপগ্রহটা হচ্ছে চাঁদ। এই চাঁদ কি করে? এই চাঁদটা সে মোটামুটি পৃথিবীর চারিদিকে ঘোরে। যেমন সূর্য একটা নির্দিষ্ট কক্ষপথে কি করে, সেই সূর্য একটা নির্দিষ্ট কক্ষপথে যেমন ঘোরে, পৃথিবীর মানে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সেরকম চাঁদও আমাদের পৃথিবীর চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এইবারে এর ঘোরারটা সময় লাগে 27 পূর্ণ
1-এর 3 দিন, হ্যাঁ। তো এই ঘোরার কারণে আমাদের এই বছর দিনে 2 বার চাঁদের সম্মুখীন হয় পৃথিবী। তো আর আর এই যে ঘোরা, এই ঘোরাটা সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, পৃথিবী যেহেতু লাট্টুর মতো চাঁদের সামনে ঘুরছে, তাহলে এই কারণে দুটো জায়গা অবশ্যই পৃথিবীর মানে একবার ঘুরে আসবে, যে দিকটা চাঁদের দিকে থাকবে সেইখানে একটা জোয়ার হবে, সেটাকে বলা হবে মুখ্য জোয়ার। আর পৃথিবী ঠিক তার বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের প্রভাবে এক ধরনের জোয়ার হবে, সেটা হচ্ছে গৌণ জোয়ার। তাহলে একসঙ্গে দুটো জোয়ার হচ্ছে, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। এবার মুখ্য জোয়ার, গৌণ জোয়ার প্রায় 24 ঘন্টা পরপরই হয় না, একটুখানি টাইম বেড়ে যায়। কেন বেড়ে যায়? সেটা হচ্ছে এই যেহেতু 27 পূর্ণ 1-এর 3 দিনে চাঁদ পৃথিবী চারিদিকে ঘুরছে, এই কারণে একটু সময়টা বেড়ে যায় দ্বিতীয়বার যখন হওয়ার সময়। চাঁদেরও তো অবস্থানটা পাল্টাচ্ছে, সে একটু এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়টা কিন্তু আরও ডিটেলসে পড়ানো হবে ক্লাস 10-এ, সেটা নিয়ে আমি আর কিছুটা আগালাম না, এটা 10-এর একটা চ্যাপ্টার আছে। যাই হোক, তাহলে এই ঘটনাটাও কিন্তু ঘটছে। কিসের জন্য ঘটছে? এই আবর্তন গতির জন্যই ঘটছে। তাহলে আর কি হচ্ছে? আবর্তন গতি যদি না থাকতো আর কি হতো? আচ্ছা, আবর্তন গতি যদি না থাকতো তাহলে আরও কিছু সমস্যা হতো, যেটা ম্যাডাম আপনি বললেন যে আমি বললাম যে দিন আর রাত্রির একটাই সঙ্গে সবসময় একদিকে দিন একদিকে রাত্রি চলতো। তাহলে সেই রকম পরিস্থিতিতে কি হতো? একটা দিকটা যেদিকে সবসময় মানে আলো পাওয়া যাচ্ছে, প্রচণ্ড উত্তাপের কারণে সেই দিকটা অত্যন্ত বেশি তাপের কারণে যেমন জীব জন্মগ্রহণ করতে পারতো না, কোনো সেটা উদ্ভিদ প্রাণী যাই হোক না কেন, তার উল্টো দিকেও অনুরূপভাবে অত্যন্ত ঠান্ডার কারণে সেখানেও জীবের কোনো ধরনের অস্তিত্ব গড়ে তোলা সম্ভব হতো না। এবার আমরা আসি যে পৃথিবীর আকৃতি উপরে এই আবর্তন গতির প্রভাবটা কী। পৃথিবী পুরোপুরি একদম আমার যে বলটা এনেছি বলের মতো গোল নয়। পৃথিবীর মধ্যভাগটা অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত। তো এই নিরক্ষীয় অঞ্চল স্ফীত হওয়ার কারণটা, আর 2 মেরু অঞ্চল কিছুটা চাপা, অর্থাৎ অনেকটা কমলালেবু বা ডিমের মতো পৃথিবীতে দেখতে। তো এই যে আকৃতিটা তৈরি হয়েছে, এই আকৃতিটা তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আবর্তন গতি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই আমাদের যে পৃথিবী, এই পৃথিবী সূর্য থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সূর্য তো একটা গ্যাসীয় পিণ্ড, প্রচণ্ড উত্তপ্ত ছিল। তারপরে ধীরে ধীরে যেহেতু সে বাইরে চলে এসছে, তাহলে সে ধীরে ধীরে তাপটা ছাড়তে শুরু করলো। যেমন যদি আমাদের মা কোনো মানে কি বলবো, জল গরম করছে, তো জলটা যখন ওভেনের উপরে থাকবে সেটা কিন্তু জলটা গরমই থাকবে। কিন্তু ওখান থেকে 1 বাটি জল যদি আমরা তুলে নিই, তাহলে সেটাকে আলাদাভাবে যদি রেখে দিই, সেটা কিছুক্ষণ পরে গিয়ে দেখা যাবে যে প্রথমে জলটা একটু গরম লাগবে, তারপর আরও কিছুক্ষণ পরে জলের আরও ঠান্ডা হবে, একটা সময় পুরোটা ঠান্ডা হয়ে যাবে। তো সেরকম পৃথিবী যেহেতু সূর্যের থেকে বার হয়ে এসেছিলো, এবং পৃথিবী কেন, পৃথিবীর সঙ্গে যে মানে আমাদের সৌরজগতের অন্তর্গত বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে, উপগ্রহগুলো রয়েছে, সেগুলোও যেহেতু পৃথিবীর থেকে সূর্যের থেকে যেহেতু বার হয়ে এসেছিল, সেই কারণে তাদেরও তাপ ধীরে ধীরে অনেকটা কমে আসে। প্রত্যেকে আস্তে আস্তে তাপ নিঃসরণ করেছে। তাহলে তাপ কমে আসার কারণে সে ধীরে ধীরে এবার কি হয়েছে, সে ধীরে ধীরে গ্যাসীয় অবস্থা থেকে প্রথমে তরল অবস্থা থেকে কঠিন অবস্থা প্রাপ্ত হয়েছে। এইবার পৃথিবী যেহেতু ঘুরছে, পৃথিবীর ঘোরার কারণে কেন্দ্র বহির্মুখী একটা বলের উদ্ভব হয়। এই কেন্দ্র বহির্মুখী বল উদ্ভব হওয়ার কারণে পৃথিবীর মধ্যভাগটা অনেকটা স্ফীত হয়ে গেছে, আর 2 ভাগটা চেপে গেছে। তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ হয়েছে এই আবর্তন গতির কারণেই। আবর্তন গতি যদি না থাকতো তাহলে এই ঘটনাটাও কিন্তু প্রায় পৃথিবীর আকৃতিটাও এরকম হতো না। পৃথিবীর আকৃতিটা এরকম হতো না। আর কি হতো? আর এগুলো দেখো, মানে পৃথিবীর যে আবর্তন করার ফলে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে পৃথিবীর প্রচণ্ড জোরে যেহেতু ঘুরছে, আমি বলছি আমাদের কলকাতার এখানে প্রায় 1540 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা যেহেতু ঘুরছি, 1540 কিলোমিটার প্রতি ঘন্টায় যেহেতু পৃথিবী এই জায়গাটায় ঘুরছি, তাহলে এই ঘোরার ফলে
আমরা মানে প্রচণ্ড একটা বল তৈরি হয়। ব্যাপারটা অনেকটা আমি এইভাবে বলতে পারি যে আমরা ছোটোবেলায় অনেকে ওই সাইকেল নিয়ে বা কোনো কিছু নিয়ে সেটা দিয়ে খেলার ছলে ঘুরিয়ে দিয়ে সেটার মধ্যে জল ঢালতাম। জল ঢালার কারণে হচ্ছে কি একটা জলটা একটা মানে বিচ্ছুরিত হতো, সেই ছিটকে ছিটকে বার হতো। ওই ঘূর্ণনের ফলে যে শক্তিটার জন্য এই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্র বহির্মুখী বল যেটা তৈরি হয় সেই পৃথিবীর আবর্তনের ফলে এক ধরনের যে বল তৈরি হচ্ছে সেই বলের কারণে একটা শক্তি তৈরি হয়। সেই শক্তিটাকেই বলা হয় কোরিওলিস বল বা পৃথিবীর আবর্তনজনিত শক্তি। কোরিওলিস বল বা আবর্তনজনিত শক্তি, আবর্তনজনিত শক্তি। এই আবর্তনজনিত শক্তি কাজ করে বলে, এই আবর্তনজনিত শক্তি কাজ করে বলে পৃথিবীর উপরে কোনো গতিশীল কোনো শক্তি, যেমন আমরা বলি বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, এগুলো ঠিক একদম সোজা পথে অগ্রসর হতে পারে না, পেকে যায়, সোজা পথে অগ্রসর হতে পারে না। এই সোজা পথে অগ্রসর না হয়ে কি হয়, এ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, ঘড়ির কাঁটা বিপরীতে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দক্ষিণ দিকে, গোলার্ধে তার বাম দিকে প্রবাহিত হয়। এই যে ব্যাপারটা বিজ্ঞানী ফেরেল প্রথম এই বিষয়টা নিয়ে আবিষ্কার করেন বলে ফেরেলের সূত্র তো পড়তে হয়। ফেরেলের সূত্র কিন্তু এই বিষয়টা এসেছে। এবার ঘটনাটা হচ্ছে এই আবর্তনজনিত এই আবর্তন গতি বা আহ্নিক গতি, এই আবর্তন গতি বা আহ্নিক গতির সম্পর্কে আরও কিছু মানুষের প্রথমে তো ধারণা ছিল না। আমরা প্রথমেই দেখেছি যে মানুষ বলছে যে পৃথিবী স্থির, পৃথিবী সূর্য স্থির। ঘুরছে। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। এবার মানুষ প্রথমে বিশ্বাস করতে চায়নি যে আমি তো প্রত্যেক দিন দেখছি যে সূর্য পূর্ব আকাশে উঠছে আর পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, তাহলে আমি কেন বিশ্বাস করব যে পৃথিবী ঘুরছে? হ্যাঁ, সূর্য মানে পৃথিবীর সাপেক্ষে তাহলে- সূর্য স্থির, এটা কি করে বিশ্বাস তাহলে করব? বিভিন্ন বিজ্ঞানীদের কিন্তু এই বিষয়ে তাদের যুক্তি উপস্থাপন করতে হয়েছে। কি যুক্তি উপস্থাপন করতে হয়েছে? বিভিন্ন সময় এই যুক্তিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ যুক্তি, একটা হচ্ছে পরোক্ষ যুক্তি। আচ্ছা, প্রত্যক্ষ যুক্তি বলতে কি? আমাদের যেমন হচ্ছে মহাকাশচারী, আমাদের এখান থেকে রাকেশ শর্মা তিনি গেছেন, সুনিতা উইলিয়ামস গেছেন, বা একদম রিসেন্টলি এই যে কল্পনা চাওলা বা সুনিতা উইলিয়ামস, মানে ভারতীয়দের মধ্যে, বিদেশিদের মধ্যে তুই গেছেন ইউরি গ্যাগারিন বা বিভিন্ন ব্যক্তিত্বরা, তারা মহাকাশে গেছেন। তারা মহাকাশে গিয়ে প্রত্যক্ষভাবে নিজের চোখে দেখেছে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এর থেকে তো আর বড় ডাউট ক্লিয়ার তো কিছু হতে পারে না, এটাই প্রত্যক্ষ প্রমাণ। বা বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয় মহাকাশে, তারা যে সেই ছবি কৃত্রিম পাঠায়, উপগ্রহগুলো যে ছবি পাঠায়, সেই ছবিগুলো দিয়েও স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে যে পৃথিবী ঘুরছে নিজের মেরুদণ্ডের উপরে। এবার কথা হচ্ছে এই যে মেরুদণ্ডের উপরে পৃথিবী ঘুরছে, এই ঘোরাটা এটা একদম প্রত্যক্ষভাবে মানুষ দেখেছে, তাহলে এটাই একদম প্রমাণ হয়ে যাচ্ছে যে পৃথিবী আবর্তন গতি আছে। এবার আসি পরোক্ষ প্রমাণ, যেটা প্রথম বিজ্ঞানীরা উপস্থাপিত করার চেষ্টা করেছিল। সবার প্রথমে একজনের নাম আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ফুকোর পরীক্ষা, বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। ফুকোর পরীক্ষাটা কী ছিল? তিনি এই প্যারিসের একটা চার্চ থেকে সেখান থেকে 61 মিটার একটা তার ঝুলিয়ে দিয়েছিলেন এবং তার নিচে একটা বল তিনি আটকে দিয়েছিলেন। সেই বলের নিচে একটা পিন ছিল, এর ওয়েট ছিল 24 কেজি। তো এই যে বলটা তিনি আটকে ছিলেন এবং এই বলের নিচে একটা গোলভাবে বা উপবৃত্তাকারে বালি ছড়িয়ে দিয়েছিলেন। তো বালি ছড়িয়ে দিয়ে তিনি এই বলটাকে উত্তর দক্ষিণে দুলিয়ে দিয়েছেন। তাহলে উত্তর দক্ষিণে যদি দোলে বলটা, তো বলটা এমনভাবে তিনি ঝুলিয়েছিলেন যে উত্তর দক্ষিণে দোলার সময় সেই বলটা ওই বালির উপরে দাগ কাটবে। তাহলে এবারে যথারীতি তিনি দুলিয়ে দিয়েছেন।
দুলিয়ে দিয়ে দেখছেন যে দাগগুলো যেগুলো কাটছে সেই দাগগুলো ধীরে ধীরে মানে পূর্ব দিকে সরে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে দাগগুলো। তো আবার ঠিক একদম 24 ঘন্টা পর আবার সেই প্রথম যে দাগটা কেটেছিল সেই দাগে ফিরে এসছে। তাহলে এর দিয়ে তিনি সিদ্ধান্তে আসার চেষ্টা করলেন যে পৃথিবী অবশ্যই 24 ঘন্টায় একবার আবর্তন করছে বা ঘুরছে। ঠিক আছে, এবার যে যদি এই আবর্তন না করতো, শুধু পরিক্রমণ করতো, মানে যেটা পরিক্রমণ করতে সূর্যের চারিদিকে পৃথিবীর সময় লাগে হচ্ছে 365 দিন, প্রায় 96 কোটি কিমি যেতে হয়। তো 96 কোটি কিমি যেতে গিয়ে যে ফোর্স বা যে জোরে ঘুরতে হতো সেই ঘোরাটা কিন্তু আলোর যে গতি তার থেকেও বেশি হতো, কিন্তু আলোর থেকে তো কোনো কিছু বেশি জোরে ঘুরতে পারে না। তাহলে অতএব এটা অবশ্যই, সেটা কিসের জন্য হচ্ছে, সেটা অবশ্যই একটা এই পরিক্রমণ গতির জন্যই এই ঘটনাটা ঘটছে। এবার আমি দ্বিতীয় আরেকজনের আরেকটা পরীক্ষা করেছেন, সেটা পরীক্ষাটা হচ্ছে যে কোনো একটা উঁচু স্থান থেকে কোনো বস্তু নিচের দিকে নিক্ষেপ করছে। ধরুন এই ক স্থান থেকে কোনো একটা বস্তু ফেলা হলো, যদি পৃথিবী স্থির থাকতো তাহলে নিশ্চয়ই সেটা এই ক1 স্থানেই এসে পড়তো, প্রত্যেকবার একই জায়গায় পড়তো। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে যখন বায়ুশূন্য অবস্থাতে এই ওপর থেকে কোনো বস্তু ফেলা হচ্ছে, এটা ওই প্রথম যখন পরীক্ষা করা হয়েছিল 76.2 মিটার উপর থেকে ফেলা হয়েছিল। তো এই উপর থেকে ফেলার কারণে সেই বস্তুটা যেখানে পড়ার কথা সেই জায়গার থেকে না পড়ে তার থেকে একটু পূর্ব দিকে ঘেঁষে পড়েছিল। কতটা? 0.84 সেমি দূরে পড়েছিল। তাহলে এই ঘটনাটা কেন ঘটলো, অর্থাৎ বস্তুটা কেন নিজের সোজাসুজি না জায়গায় পড়ে পূর্ব দিকে কেন আগিয়ে গেল? এর কারণটা হচ্ছে এটাই যে যেহেতু এই যে ক1 স্থানটা, দেখুন ক1 স্থানটা যেটা ছিল সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত, আর এই ক স্থানটা দূরে অবস্থিত, আর ক1 স্থানটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের অনেক কাছে অবস্থিত। তাহলে এ দূরে থাকার কারণে এর যে বেগ এই ক1 স্থানের থেকে বেশি হবে, সেই কারণে বস্তুটা পূর্ব দিকে আগিয়ে যাবে। তাহলে এর দিয়েও প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে পৃথিবীর কি আছে, নিজস্ব গতি আছে, যেটাকে আমরা বলছি আবর্তন গতি। এবার পৃথিবীর আবর্তন গতির ফলে একটা বিষয় আমি আলোচনা করেছিলাম যে পৃথিবী আবর্তনের কারণে পৃথিবীর অর্ধাংশ কি হচ্ছে, দিন হচ্ছে, আর অর্ধাংশ রাত হচ্ছে। যেদিকটা আলো পাওয়া যাচ্ছে সেদিকটা দিন, এই দিকটা দিন, আর দিকটা রাত্রি। এবার ঘটনাটা হচ্ছে যেদিকটা দিন সূর্যের আলো পাওয়া যাচ্ছে আর যেদিকটা সূর্যের আলো পাচ্ছি না রাত্রির, এই দুটোর মধ্যবর্তী একটা সীমারেখা থাকে, যে সীমারেখাটাকে যেখানে ঠিক আলোকিত অবস্থা নয় আবার অন্ধকারাচ্ছন্ন, রাত্রির মতো অন্ধকারাচ্ছন্ন অবস্থা নয়, একটা আলোকাধারী অবস্থা দেখা যায়। এই ঘটনাটা কখন আমরা লক্ষ্য করি? আমরা ঠিক সন্ধ্যার আগে আর সকাল হওয়ার ঠিক আগে এই ঘটনাটা আমরা লক্ষ্য করি। তাহলে এই যে কাল্পনিক রেখা যেখান দুটো আলো আর অন্ধকারময় অবস্থাকে বিভক্ত করছে, অর্থাৎ দিন ও রাত্রিকে বিভক্ত করছে, সেই যে রেখা, সেই রেখাটাকেই বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এই রেখাটাকে বলা হচ্ছে ছায়াবৃত্ত রেখা। এটাকে বলা হচ্ছে ছায়াবৃত্ত। এখন বলা হচ্ছে ছায়াবৃত্ত, এটা কেন বৃত্ত বলা হচ্ছে, তো লম্বা দেখা যাচ্ছে। ঘটনাটা হচ্ছে যেহেতু পৃথিবী গোল, তাহলে এই যে ছায়া রেখাটা তৈরি হবে, কাল্পনিক রেখাটা, সেটাও নিশ্চয়ই গোল হবে একদম। তাই এই কারণে এটাকে বলা হচ্ছে ছায়াবৃত্ত।
তাহলে ছায়াবৃত্তের একদিকে থাকবে যেখানে যে অংশটা দিনকে ক্রস করে রাত্রির দিকে ঢুকছে, আর একটা অংশ থাকবে যেটা রাত্রিকে শেষ করে দিনের দিকে অগ্রসর হচ্ছে। যখন ছায়াবৃত্ত সেই রাত্রিকে কাটিয়ে দিনের দিকে অগ্রসর হয়, তখন সেই যে কোনো স্থান, যে স্থানে যেটা ঘটে সেই স্থানে উষা বলে একটা জিনিস হয়। অর্থাৎ ঠিক সকাল সকালও নয়, আবার অন্ধকার অবস্থাও নয়, একটা আলোর ছটা আমরা দেখব, সেটাকে বলবো উষা। আর ঠিক সূর্যাস্তের পরপর যখন রাত্রির পুরোপুরি সম্পূর্ণ হবে না, তখনও একটা আলোর এরকম ছটা আমরা লক্ষ্য করব, যেই সময়টাকে আমরা বলবো গোধূলি। এবার হচ্ছে এই উষা বা গোধূলি এই বিষয়গুলো কেন হয়? এই উষা বা গোধূলি যেটা হয় তার অন্যতম কারণ হচ্ছে যে যখন কোনো একটা জায়গাতে সূর্য উদিত হচ্ছে, সূর্য যদি উদিত হয়, তাহলে আমি যদি এটাকে 180 ডিগ্রি ধরি, তাহলে সূর্যটা যদি উদিত হচ্ছে, সেই উদিত হওয়ার আগে 18 ডিগ্রির নিচে থেকে এই 0 ডিগ্রি পর্যন্ত, 18 ডিগ্রির নিচে থেকে 0 ডিগ্রি পর্যন্ত, এই যে এইরকম কোনো একটা জায়গায় যদি সূর্য অবস্থান করে, তখন এক্ষেত্রে দিনের পরে যেহেতু হচ্ছে যেটা নিচের দিকে যাচ্ছে, মানে আর এখানে যদি রাত্রি ধরি আমি, তাহলে এখানেও 0 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে যদি সূর্য অবস্থান করে কোনো একটা জায়গায়, যদি সূর্য অবস্থান করে, তাহলে এই যে ওঠার ঠিক আগে পর্যন্ত, যেহেতু আমাদের বায়ুমণ্ডলটা আমাদের প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের পৃথিবীকে বিস্তৃত, তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন ধূলিকণা, তারপরে হচ্ছে বিভিন্ন কঠিন কণা বা বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, যে গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে সূর্যের আলোটা গিয়ে পড়ছে, কিন্তু প্রতিফলন আমাদের এবার এখান থেকে বিচ্ছুরিত হচ্ছে আলোটা। এবার আমরা তো এইখানে আছি, আমাদের এখান থেকে আমাদের চোখে সেই জিনিসটা এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তো এই আমাদের এখানে চোখে এসে যে জিনিসটা এসে পৌঁছাচ্ছে, সেই চোখে যে জিনিসটা এসে পৌঁছাচ্ছে সেটা আমরা একটা আলোকময় অবস্থা দেখছি, যেটা রাত্রির পরে আসলে যেটাকে আমরা বলছি উষা। আর দিনের শেষে একই ঘটনা ঘটছে, এখান থেকে সূর্য আমাদের চোখের বাইরে রয়েছে সূর্যটা, কিন্তু সূর্যের আলোটা আমাদের বায়ুমণ্ডলে এসে পৌঁছাচ্ছে, তাহলে সেইখানে যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো গোধূলি। তার মানে 0 থেকে 18 ডিগ্রি কোণের মধ্যেই সূর্য অবস্থান করলেই গোধূলি বা উষা এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। এবারে আমরা যে বিষয়টাকে আলোচনা করব, যে এই উষা বা গোধূলি এর স্থায়িত্ব কোথায় বেশি আর কোথায় কম। আচ্ছা, উষাটা কোন সময়, মানে কোন জায়গায় সবচেয়ে বেশি সময় দেখা যাবে, বা গোধূলিটা কোন জায়গায় সবচেয়ে বেশি দেখা যাবে, আর কোন জায়গায় সবচেয়ে কম দেখা যাবে, এই প্রশ্নটা। এবার সেই প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, তাহলে নিরক্ষরেখা বরাবর এই উষা বা গোধূলি এর যে স্থায়িত্ব সবচেয়ে কম হবে। কোথায় কম হবে? নিরক্ষীয় অঞ্চলে, যেটা 0 ডিগ্রি, নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হবে। আর কোথায় বেশি হবে? 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, এই অংশে সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এই ঘটনাটা কেন হচ্ছে এখানে স্থায়িত্বকাল নিরক্ষরেখা অঞ্চলে কম, আর কেনই বা 90 ডিগ্রি উত্তর দক্ষিণ অর্থাৎ সুমেরু অঞ্চল আর কুমেরু অঞ্চলে কেন বেশি হচ্ছে? কারণ আমি তোমাদের একটু আগেই আলোচনা করেছি, পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলাকৃতি, অর্থাৎ পুরোপুরি গোল না, বা যে কোনো গোল জিনিসটা ধীরে ধীরে উত্তর আর দক্ষিণ দিকে গেলে তার পরিধি কমে আসে, ছোট হতে হতে একসময় বিন্দুতে পরিণত হয়। তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরু তারা তো সেই রাত্রে এখনো তাদের সকাল হয়নি, যেহেতু ওরা দৌড়াচ্ছেই না। আর নিরক্ষীয় অঞ্চল যেহেতু তার বেশি পথ যেতে হবে, সে তাকে দৌড়াতে হচ্ছে, অনেক জোরে দৌড়াচ্ছে। তো যেহেতু জোরে খুব দৌড়ায়, অর্থাৎ তাই এই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি বেশি, তাই এই অঞ্চলে কি হচ্ছে, এই উষা বা গোধূলি তাদের স্থায়িত্বকাল খুবই কম। আর ও তো আলিস্যেপনা করে ঘুমিয়েই রয়েছে যেহেতু, তাই ওই
উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুই অঞ্চলটার কিন্তু এই উষা বা গোধূলি স্থায়িত্বকাল অনেকটা বেশি। এবার আসি, সূর্য যখন ঠিক আমাদের যে কোনো জায়গায় যে কোনো স্থানে সূর্য ঠিক মাথার উপরে এসে পৌঁছায়, হ্যাঁ, সূর্য যখন ঠিক কোনো একটা ব্যক্তি ধরা গেল তার ঠিক মাথার উপরে এসে পৌঁছাবে, তখন সেই জায়গাটাকে মধ্যাহ্ন সৃষ্টি হবে। যেখানে মধ্যাহ্ন সৃষ্টি হবে সেই মধ্যাহ্ন ঠিক উল্টো দিকে মধ্যরাত্রি। ঠিক আছে, তাহলে এই যে দিনের বিভিন্ন ভাগ আমরা পাচ্ছি, সেটাও কিন্তু এই আবর্তন গতির কারণেই ঘটছে। আরেকটা জিনিস, আমরা যেহেতু আবর্তন গতিটা আমরা ধরি কত সময়, 24 ঘন্টাতে, এই 24 ঘন্টাকে আবার আমরা আমাদের ঘড়ির সময় অনুযায়ী আমরা মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড, বিভিন্ন ভাগে ভাগ করতে পারছি। অতএব আবর্তন গতি আমাদের সময় নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ, এটাই তো নির্ণায়ক, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু যে আবর্তন গতির কারণেই কিন্তু আমরা এগুলো পেয়ে থাকছি। এবার আবর্তন গতির যখন পৃথিবী এই আবর্তন করছে, সেই আবর্তনকালে পৃথিবীর যে অক্ষ যেটা মানে লাট্টুর মতো যে দণ্ডের উপরে পৃথিবী ঘুরছিল, অর্থাৎ উত্তর মেরু আর এই দক্ষিণ মেরুকে সংযোগকারী যে কাল্পনিক রেখা, সেটাকে বলা হয় অক্ষ। অর্থাৎ লাট্টুর ঠিক মাথাটাকে আমরা বলবো সেটা হচ্ছে একটা অক্ষ। এই অক্ষ একটা নিরক্ষীয় তল মানে তোমরা সবাই জানো যেটা 0 ডিগ্রি, আর কক্ষতল মানে হচ্ছে এটা ভার্টিক্যালি, যেটা হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি, আর তোমার হচ্ছে ওই, তাহলে এটাকে বলছি তোমার হচ্ছে কক্ষতল, আর হচ্ছে তোমার নিরক্ষীয় তল। এই কক্ষতলের সঙ্গে এটা, যেটা কক্ষতল কাকে বলা আগে সবার আগে জানা দরকার, পৃথিবীর কক্ষপথটা যে তলে অবস্থান করে সেটাকে বলা হয় কক্ষপথ। এই কক্ষতল পৃথিবীর কক্ষপথ যে তলে অবস্থান করছে সেটাকে বলা হয় কক্ষতল। তাহলে কক্ষতলের সঙ্গে পৃথিবীর যে অক্ষ, সেটা সর্বদা 66.5 ডিগ্রি কোণ করেই অবস্থান করে। এবার যেটা নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখার সমান্তরালে এটা কিন্তু 23.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে, নিরক্ষরেখা বা নিরক্ষীয় তল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় তল জিনিসটা কি? যদি আমরা পৃথিবীকে হাফ এরকম কাটি নিরক্ষরেখা বরাবর, তাহলে অনেকটা তরমুজের মতো একটা তল পাবো। তাহলে যে তলটা পাচ্ছি আমরা সেই তলটাকেই বলছি নিরক্ষীয় তল। তাহলে এই পৃথিবীর অক্ষরেখা, এই অক্ষরেখা বা অ্যাক্সিস, এ সর্বদা কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি কোণ, আর নিরক্ষরেখার নিরক্ষীয় তলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে অবস্থান করবে। আচ্ছা, এই অবস্থান, এইভাবে যে সূর্যের যে সাপেক্ষে এই পৃথিবীর অবস্থান, এর ফলটা কি হতে পারে? স্যার, এটা নিয়ে আজকে আর আমরা কথা বলতে পারবো না, কারণ সময় শেষ। যে এর ফল কি হতে পারে, যদি স্যার আবার সময় দিতে পারেন তোমাদেরকে পরবর্তী সময়, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। তোমরা যারা আজকে অনুষ্ঠান দেখেছো, আমি বলবো তোমরা অবশ্যই একবার ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে এডুকেশন অনলাইন। তোমরা কিন্তু আজকে পর্বটা আরও একবার দেখতে পাবেন। আমি ওয়াসিম স্যারকে অনেক ধন্যবাদ জানাবো, স্যার এসেছেন এবং তোমাদেরকে এত যত্ন নিয়ে পড়িয়েছেন বলে। পরবর্তী পর্বে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে।